যেতে বলেছি আমি। ইহানের ওই ধমকটাতে যেন মিয়ে গেল সবাই। হঠাৎ করে ভাইয়ের এত রাগ ওঠার কারণ ওরা জানে না, অথচ ভাই নিজেই আগে ভাবি ডাকটা খুব উপভোগ করত। ছেলেগুলো বেরিয়ে গেলে ইহান একা থাকলো ক্লাবে। আজ মেয়র আসবে, তাই বাড়িতে যাবে না লাঞ্চে। ঋতু কল করে বলল, খেতে আসবি না? না, এখানে খেয়ে নেব। আমি আর তোর বড় মা বিকেলে যাব ইব্রাহিম ভাইয়ের বাড়িতে। ভাবি চায়ের দাওয়াত দিয়েছে, এই সুযোগে সামনাসামনি দেখে আসতাম মেহেককে। ইহান চুপচাপ থাকলো কিছু মুহূর্ত, অতঃপর সমস্ত গ্লানি ফোঁস শব্দে দীর্ঘশ্বাসের সাথে বের করে দিয়ে বলল, যা ইচ্ছা করো। বেলা 3:30 তখন। মিল টাইম শেষ হয়েছে, এখন আর অর্ডার নেওয়া হবে না লাঞ্চের। শেফরাও বেরিয়েছে। এমতো অবস্থায় সাদে আহ্লাদের দরজায় ইহান তাজওয়ার মির্জাকে দেখে আফরার মাথায় হাত। শুকনো মুখে এগিয়ে আসতে ইহান আন্তরিক হেসে বলল, ইউ আফরা রাইট। আফরা আজ আমি একা খাবো, যে কোনো এক পদ দিয়ে, একটু তাড়াতাড়ি। বলেই ইহান চেয়ার টেনে বসলো। লোকটাকে খুব ক্লান্ত লাগছে। আফরা আর কিছু বলতে পারল না, ফিরিয়ে দিতে পারল না। সোজা দৌড়ে গেল প্রেরণার কাছে। ম্যাম হয়তো একটা ব্যবস্থা ঠিকই করবে। দুপুরে নিজের মিল নেয়নি প্রেরণা, অর্ধবার্ষিক হিসেব নিয়ে ব্যস্ত ছিল। আফরা গিয়ে চাপা স্বরে চেঁচিয়ে উঠল। ম্যাম, ইহান তাজওয়ার মির্জা এসেছে। সাথে সাথে উঠে দাঁড়ায় প্রেরণা। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইরের ঘরে উকি মেরে মানুষটাকে দেখলো। গুনে গুনে 15টা দিন পরে দেখলো। আফরা বলতে থাকে, এখন মিল টাইম শেষ, এটা বলিনি ম্যাম। ওনাকে ক্ষুধার্ত লাগলো। ভালো করেছো। তবে ম্যাম, উনি কি জানেন না এই সময় আমাদের লাঞ্চের অর্ডার নিই না? অনেক ব্যস্ত লোক আফরা, এত কিছু মনে থাকে? যাও গিয়ে পানি দাও আগে। ম্যাম, খেতে কি দেব বলে দেব। মেনু সামান্য আছে, 2 পদ। প্রেরণা হাঁপ ছেড়ে বলল, বলার দরকার নেই, ওনাকে বলো 10 মিনিট অপেক্ষা করতে। ওকে ম্যাম। আর আফরা শোনো, জি। ওনাকে বলবে না আমি ওনার জন্য ঝটপট মেনু বাড়িয়েছি, ঠিক আছে? বলবে না আমার কথা। অসুবিধা কি ম্যাম? উনি খুশি হবেন। সবাইকে খুশি করলে বিপদ আফরা, তুমি যাও পানি দাও। প্রেরণা 20 মিনিট সময় লাগিয়ে ডাব চিংড়ি আর পুঁই পাতায় ইলিশ পাতুরি করলো। তার সাথে বাকি 2 পদও পাঠিয়ে দিল। ঠিক তখনই হেড শেফ ঝুমা এলো। আফরার হঠাৎ ওয়াশরুমে যেতে হবে, তাই ঝুমাকে ট্রেটা বুঝিয়ে দিল। প্রেরণা উকি মেরেই তাকিয়ে আছে অদূর থেকে। লোকটা বিয়ে করবে শুনেছে, করাই উচিত, বয়স হচ্ছে। এখন লোকটার সংসারী হওয়া উচিত। এই লোকের বউ খুবই ভাগ্যবতী হবে। প্রেরণার অনেক দোয়া থাকবে অমন ভালো মনের একজন মানুষের বিবাহিত জীবনের জন্য। ভাবতে ভাবতেই মলিন হাসে প্রেরণা। ঝুমা গিয়ে মিষ্টি হাসি উপহার দেয় ইহানকে। সালাম দিয়ে ইহানকে খাবার পরিবেশন করে দেয়। ইহান বলে, এত পদ কেন? আমি তো মেনু কার্ড দেখিনি। বলিস এক পদ দিতে, চট জলদি। ঝুমা হেসে বলল, তা হয় ভাইয়া। ইহান অল্প সামান্য নিয়ে খাচ্ছে। ঝুমা এর মাঝে একটা কাণ্ড করে বসলো। ওয়াশরুমে যাওয়ার আগে আফরা তাকে এমনিতেই বলতে ভুলে গিয়েছে প্রেরণা শিখিয়ে দেওয়া কথাগুলো। স্বভাবত বাঁচালো আফরা, বলে উঠল, সত্যি কথা বলতে ভাইয়া, এখন তো আমাদের মিল টাইমই শেষ। খেতে খেতে অবাক চোখে তাকায় ইহান। পরপর পানি খেয়ে বলে, না না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা হয়নি। ম্যাম তো কঠিন গলায় বলেছে আপনাকে যাতে ফিরিয়ে না দেই। হাত থামলো হঠাৎ ইহানের। চুপ হয়ে রইল। এদিকে ঝুমা ইহান তাজওয়ার মির্জার চোখে নিজের ম্যামকে আরো বেশি ভালো বানানোর প্রয়াসে গড়গড় করে বলতে লাগলো, ছিল তো 2টো আইটেম। ম্যাম তো শুধুমাত্র আপনার জন্য আরো 2টো আইটেম তৈরি করলো। সে কি তারা ম্যামের। প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঝুমার দিকে, কপালে হাত তার। এই মেয়েটার এত কথা বলার দরকার কি? রাগ উঠছে প্রেরণার। ইহান চুপচাপ খাবারটা নিয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, তোমার ম্যাম এতগুলো আমার জন্য রেঁধে দিয়েছে আলাদা করে? জি ভাইয়া। হঠাৎ করে কেমন হাঁসফাঁস করে উঠল ইহানের ভেতরটা। একদৃষ্টে প্লেটের দিকে তাকিয়ে থাকলো দীর্ঘ সময়। আর খেতে পারল না সে। অচেনা ছটফটানি তার কঠিন বুকটাতে হাহাকার লাগিয়ে রেখেছে। ইহান উঠে দাঁড়িয়ে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সাদে আহ্লাদের থেকে। ঝুমা বোকা বনে গেল পুরো। কি হলো ব্যাপারটা? লোকটার কি হলো? রেগে গেল না তো? মুখটা শুকনো হলো কেন? এদিকে প্রেরণা চুপ করে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকলো নির্লিপ্ত ভঙ্গিতে। হেমন্তের মাঝামাঝি সময়টাতেই এবছর হাড় কাঁপানো শীত শুরু হলো। এই তো 2 সপ্তাহ আগেও তো ছিল না। হঠাৎ বন্যার পরে আবহাওয়া বদলে গিয়েছে পুরোপুরি। অ্যানাটমি ম্যামের প্রেজেন্টেশন রেডি করতে করতে এক পলক নিজেকে দেখে নিয়ে মৃদু শ্বাস ফেলল সেহা। তাড়াহুড়োতে নিজের চাদরটা আনতে পারল না, ভুলে গেল। সেহার ঠান্ডার ধাত আছে। আজ এখান থেকে বেরিয়ে যেতে হবে কার্ডিওলজি ওয়ার্ডে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হবে। এই ঠান্ডায় বিপদে পড়বে সে।
তাড়াহুড়োতে নিজের চাদরটা নিতে না পারলেও উজ্জ্বলের জ্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছে মনে করে। তবে লোকটাকে জানাতে পারেনি। ওয়াশরুমে ছিল যখন সেহা বাড়ি থেকে বেরিয়েছে। লোকটা কি ব্যাগ দেখবে খুঁজে? না বোধহয়। তার তো আর জানার কথা নয় তার সদ্যবিবাহিত স্ত্রী তার ব্যাগে তার জ্যাকেট ভরে রাখবে। সেহা মিষ্টি করে হাসলো আপনা আপনি। ফোন করলো উজ্জ্বলকে। আজ 3টা কেস হাতে লোকটার, খুব ব্যস্ত। ধরবে কিনা কে জানে। উজ্জ্বল কলটা রিসিভ করলো। সেহা তাড়াহুড়ো লাগিয়ে বলল, খেয়েছেন? আপনার জ্যাকেট পেয়েছেন? আজ রাতে বাড়িতে ফিরবেন? আমি দাদুর কাছে যাচ্ছি, ওখানেই দেখা হবে। ওপাশে মলিন হাসলো উজ্জ্বল। সামনে ভিআইপি মক্কেলকে বসিয়ে রেখে উঠে চলে গেল এক কোণে। হাঁপ ছেড়ে বলল, আজ বাড়িতে ফিরবো, দাদুকে নিয়ে দুজনই ফিরবো। দাদুকে আজ রিলিজ দেওয়া হবে। সেহা নিশ্চুপ হাসে। লোকটার জন্য তার খুব খারাপ লাগছে যদিও। এই 2 সপ্তাহে কত কি যে হয়ে গেল। তাদের প্রথম রাতের পরের দিন ভোরেই নিজাম মাহমুদ চেঁচামেচি করে অসুস্থ হয়ে পড়লেন। চেঁচামেচি করেছিলেন একটা সাধারণ বিষয়ে। সেহার শাশুড়ির রেখে যাওয়া গয়নাগুলো খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর ঠিক তখনই এই দুর্ঘটনাটা ঘটল। 2 সপ্তাহ ধরে এই হসপিটালের কার্ডিওলজি বিভাগে অবজারভেশনে আছেন নিজাম মাহমুদ। 2 সপ্তাহ ধরে তার পিছনে ছোটাছুটি করছে নবদম্পতি। 2 সপ্তাহ ধরে হতেও হয়ে উঠছে না তাদের প্রত্যাশিত সংসারের পবিত্র সূচনা। দুদণ্ড লোকটা সেহার সান্নিধ্যে এলেও নৈকট্য আর বাড়াতে পারেনি। এই এলোমেলো পরিস্থিতিতে দুজনাই বিব্রত হয়ে পড়ছে দফায় দফায় বারবার। আর আজ তো সব স্বাভাবিক। আজ কি সেহা লোকটাকে ভরসা দেবে? মাথার মধ্যে এইসবই ঘুরছে সেহার। লজ্জা পেয়ে নিজেই হাসে। ওপাশ থেকে উজ্জ্বল গলা খাকারি দিয়ে বলে, তুমি খেয়েছো? হ্যাঁ, ক্যান্টিনে। ওকে, আচ্ছা শোনো, সকালে তোমার ব্যাগে চাদরটা রেখেছি আই থিঙ্ক। তোমার সকালে বলার আগেই তুমি বেরিয়ে গেলে। ঠান্ডা পড়ছে খুব, প্রয়োজনে ব্যবহার করো। বাই। খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে লোকটা বাক্যগুলো বলে কল কাটলো, কিন্তু বাক্যগুলোর রেশ সেহার মস্তিষ্কে থেকে গিয়েছে দীর্ঘক্ষণ। সেহা অবাক দৃষ্টিতে তার ব্যাগ দেখলো। পরপর ব্যস্ত হাতে ব্যাগের চেন খুলে বের করলো নিজের চাদরটা। দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বড় অনুরাগে ছিল চাদরটা। চাদরটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে সেহা বসে রইল ঘোরের মধ্যে চুপচাপ। তারপর হঠাৎ করে সেহা আবারও কল করলো উজ্জ্বলকে। ওপাশে উজ্জ্বল তাড়াহুড়ো লাগিয়ে বলল, জরুরি কিছু বলবে? আমি পরে কল ব্যাক করি। না না, পরে নয়, এখন বলবো। আচ্ছা, এখন কি কদম ফুল পাওয়া যাবে? অসম্ভব। কেন? তাহলে কি পাওয়া যাবে? দেশি ফুল? সদর রোডে শিউলি, কনক চাপা, দলন চাপা, গাঁদা দেখলাম সকালে। আচ্ছা, ওতেই হবে। আসার সময় একটু নিয়ে আসবেন প্লিজ। উজ্জ্বল বুঝতে পারলো না কিছু। সেহা কল কেটে মিটিমিটি হাসলো কিছুক্ষণ। বাকিটা সময় তার মন বসলো না কোনো কিছুতেই। বারবার বড্ড অনুরাগে গায়ের চাদরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর মনে করেছে তার 2 সপ্তাহের সংসার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। রোজ সকালে দুজনকে তাড়াহুড়ো করে বিদায় জানিয়ে দুজনের কাজে বেরোনো। রোজ নিয়ম করে উজ্জ্বল মাহমুদ খানের এক গাড়ি তাকে নিয়ে যায় ক্লাস থেকে। দুজনে মিলে রোজ নিজাম মাহমুদকে দেখে। রাতে তোমার বাসায় গিয়ে পড়তে বসা উচিত বলে সেহাকে আগেভাগে পাঠিয়ে দেয় বাড়িতে উজ্জ্বল। সেহা গিয়ে একটা কি দুটো আইটেম রান্না করে পড়তে বসে। উজ্জ্বল নিজাম মাহমুদের কাছ থেকে বাড়িতে ফেরে রাত করে। আর প্রতিবারই বেশ লজ্জিত করে রাখে মুখটা বউয়ের সামনে, যেন সেহাকে যথেষ্ট সময় না দেওয়ায় অপরাধবোধ তাকে কুরে কুরে খায়। প্রেজেন্টেশন শেষ করে সেহা সোজা চলে গেল নিজাম মাহমুদের কেবিনে। নিজাম মাহমুদের অবস্থা এখন স্থিতিশীল। নাত বউকে দেখে ক্লান্তিমাখা মুখেও চওড়া করে হেসে বলে উঠল, তোদের কি ভোগান্তি দিচ্ছি রে ছোট গিন্নি? হাসে সেহা। নিজাম মাহমুদের মাথায় হাত বুলিয়ে বলে, অসুবিধা নেই দাদু। অসুবিধা আছে, আলবাত আছে। ওই বেটাকে এত করে বলেছি আমার কাছে থাকতে হবে না, মেয়েটার সাথে বাড়িতে গিয়ে সময় কাটা। আমার ভীষণ লজ্জা রাখছে রে ছোট গিন্নি, নাটিতে এত ব্যাককেল বেরোবে বুঝিনি। সেহা গায়ের চাদরটাকে পরম আবেগে আরো খানিকটা জড়িয়ে নিয়ে হেসে বলে, আসলেই ব্যাককেল লোক দাদু, আপনার নাতিন। এমন ব্যাককেল লোককে আমি আসলে মনে মনে খুঁজছিলাম। নিজাম মাহমুদ কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তাই নাকি? আচ্ছা শোন, তোরা হানিমুনে যাবে? অসম্ভব। এত সময় আমার কাছে আছে দাদু? এবছর খুব ব্যস্ত। তবে এই কাছে দূরে কোথাও ঘুরে আয়। আপনি আগে সুস্থ হন তারপর। আরে আমাকে নিয়ে তোদের কি? নিজাম মাহমুদের মাথার কাছে বসলো সেহা। বলল, আপনাকে নিয়ে আসলেই আমার অনেক কিছু। তা কিভাবে? কারণ আপনার নাতি তো সাইকোলজিস্ট, আমি তো আর নই। সংসারে আপনার নাতিকে বুঝে ফিরে চলার জন্য আমার আপনার হেল্প লাগবে। তো আমি তো আর আপনার নাতির মতো মনোবিদ্যা পড়ছি না।
তাই আপনাকে এত খাতির করছি। নিজাম মাহমুদ হাসতে থাকে। এর মাঝে উজ্জ্বল চলে আসে। সাদা শার্টের উপর কালো জ্যাকেটটা আটশাট হয়ে দারুণ লাগছে লোকটার ক্লান্তি মাখা মুখটা। এসে দাদুকে সালাম দিয়ে সেহাকে এক পলক দেখলো। সেহা চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিজাম মাহমুদ নাতিকে দেখে বললেন, আচ্ছা, শুনছি তোরা হানিমুনে যাবি না? উজ্জ্বল বসলো দাদুর কাছে, অমায়িক একটা হাসি দিয়ে বলল, হানিমুনে যাওয়ার সময়টা তুমি খেয়ে দিলে পুরো। এখন আমি আর শ্রাবন্তী দুইজনে ব্যস্ত। সামনের বছর যাব। নিজাম মাহমুদ গম্ভীর হয়ে রইলেন। উজ্জ্বল দাদুর মাথায় হাত বুলিয়ে বলে,